অয়ন একবার একটু প্রীতির কাছে যাই। প্রীতি, একটু বিস্তারিত জানাও যে এই যে জমি যেখানে এই গোডাউন তৈরি হচ্ছিল, এই জমি কাদের? শোনা যাচ্ছে নাকি শম্ভু বেরা মালিক পোর্ট ট্রাস্টের থেকে এই জমি লিজ নিয়েছিলেন। এই জমিতে কি আগে কোনো গোডাউন ছিল? এই জায়গায় কি অবস্থা ছিল? কিসের জন্য এই গোডাউন তৈরি একটু জানতে চাইবো। রুমেলা দেখো, আমি তোমাকে একটা ছবি দেখাবো। প্রথমে এই যে তুমি রাস্তা দেখছো, যেখানে একের পর এক অ্যাম্বুলেন্স, একের পর এক এনডিআরএফ এর টিম ঢুকছে যেই রাস্তা দিয়ে, এই পুরো রাস্তাটাই কিন্তু মূলত পোর্টের আন্ডারে পড়ে। এখানে ম্যাক্সিমাম জমি যা রয়েছে তা কিন্তু সমস্তটাই কলকাতা পোর্টের আন্ডারে পড়ে। এবং এখানে যে জমি আমার বাঁ দিকে যে গোডাউন রয়েছে, সেই যে গোডাউনে এই বিপর্যয় ঘটেছে সেটাও কিন্তু মূলত পোর্টের জায়গা ছিল, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং পোর্টের জায়গা থাকলে তা কিন্তু কোনো সময় তা সরাসরি কেনা যায় না রুমেলা, তার লিজ নিতে হয়। এবং এই লিজ নিয়েছিলেন শম্ভু বেরা, এমনটাই সূত্র মারফত জানতে পারছি। এবং এই লিজ নেওয়ার পরে তার যে অবৈধভাবে বা বেআইনি যে সমস্ত মেটেরিয়াল দিয়ে বা ন্যূনতম মানের যে মেটেরিয়াল দিয়ে গোডাউন তৈরির কাজ চলছিল, তা কিন্তু রাকেশ সিং তিনি এসে স্পষ্ট করে দেন। এর পাশাপাশি আমি তোমাকে জানিয়ে রাখি যে এটা হচ্ছে ৮০ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। তার কাউন্সিলরকে, তার কাউন্সিলর হচ্ছে আনোয়ার খান। সেই আনোয়ার খান ঘনিষ্ঠ ছিলেন এই শম্ভু বেরা, এমনটাই জানা যাচ্ছে কিন্তু সূত্র মারফত। তোমাকে জানিয়ে রাখি যে ছবিটা এনডিআরএফ এর টিম, সেই এনডিআরএফ এর টিম কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং এনডিআরএফ এর টিমের মারফত কিন্তু শম্ভু বেরাকে পাওয়া যাচ্ছে। কোনো ফোন নাম্বার আছে? ফোন করা হয়েছে? কেউ ফোন করেছেন? তবে এখনো তোমাকে জানিয়ে রাখি অয়ন যে শম্ভু বেরা কোথায়, তার লোকেশন কি, সে এখানে ছিলেন কিনা, কিভাবে লিজে জমি নিয়েছিল, এই পুরো বিষয়টা কিন্তু পুলিশের তদন্ত বিষয়। স্বাভাবিকভাবেই শতপ্রণোদিত মামলা হবে এই পুরো বিষয়টার উপরে, কলকাতা পুলিশের তরফে এই পুরো বিষয়টা তদন্ত হবে। তারপর কিন্তু একের পর এক তদন্ত তো হবেই, কিন্তু শম্ভু বেরা কোথায় সেই খোঁজটাও প্রয়োজন। এবং এখন সবথেকে বড় প্রয়োজন হচ্ছে এই উদ্ধার কাজ। মাথায় ভাঙলো গোডাউনের ছাদ, আর এই মুহূর্তে উদ্ধার কাজ কিভাবে চলছে সেইটা তুমি একটু দেখাও প্রীতি। দেখো, তোমাকে ছবি দেখাবো কিছু। ভিতরে হাইড্রোলিক ক্রেন তুমি দেখতে পাচ্ছ। এই হাইড্রোলিক ক্রেন কিন্তু একটা নয় অয়ন, 4-4টে হাইড্রোলিক ক্রেন এসছে এবং ডগ স্কোয়াড এসে ইতিমধ্যে এসে পৌঁছেছে। তোমাকে ইনভেস্টিগেশনের কথা বলছিলাম, সেই ইনভেস্টিগেশনের প্রথম ধাপ কিন্তু বলা চলে। ডগ স্কোয়াড ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং তার সঙ্গে সঙ্গে হাইড্রোলিক ক্রেন একটা নয়, প্রায় 4-4টে হাইড্রোলিক ক্রেন ভিতরে রয়েছে। এবং খুব খুব সেন্সিটিভ বিষয়। এবং একের পর এক যে চাল যে ভেঙে পড়েছে, সেই চাল কিন্তু এই হাইড্রোলিক ক্রেনের মারফত তুলে রাখা হবে। এবং তারপরে ভিতরে কেউ রয়েছেন কিনা, কেউ আটকে পড়েছেন কিনা, সেই বিষয়টা দেখা হবে। এর পাশাপাশি তদন্তের জন্য, তদন্তের যে প্রাথমিক স্টেপ আমরা বলি, সেই তদন্তের প্রাথমিক স্টেপের কাছে কিন্তু আমরা দেখলাম এখন আসলে ডগ স্কোয়াড আনা হয়েছে যে কেউ কারা কোথায় কোথায় আটকে আছেন কিনা, একদম প্রাণের স্পন্দন বুঝতে পারবে। সেই ডগ স্কোয়াড আনাটা খুব গুরুত্বপূর্ণ। মানে সব দিক থেকে প্রশাসন একেবারে তৈরি হয়ে নেমে পড়লো উদ্ধার কাজে, কারণ যে ভয়ঙ্কর রকমের বিপর্যয়, ভয়াবহ বিপর্যয় ঘটেছে। দেখো অয়ন, আরো একটা বিষয়, এখন বাজে ঘড়িতে 3:10, আর কিছু সময় পর অন্ধকার নামবে, হাতে আর 2-2.5 ঘন্টা সময়। তারপরে এরকম মেঘলা ওয়েদার, এই যে গোটা স্ট্রাকচারটা, এটা সরাতেও অনেকটা সময় লাগবে। তার তলায় কেউ আছেন কিনা আটকা পড়ে, এখন হয়তো তার আর সেই আর্তনাদ, সেই আরতি, তার চাপা কান্না শোনা যাচ্ছে না। অতি দ্রুত যাতে উদ্ধার করা সম্ভব হয়, তাদেরকে সেই চেষ্টাই করা হচ্ছে সর্বতোভাবে। এসডিআরএফ আর কিছুক্ষণ পরে অন্ধকার নামবে। আমার খুব মনে পড়ে গেল আবার মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনা। রাত্রি হয়ে 4:45 ভেঙে পড়েছিল, তারপরে অন্ধকার নেমে এসেছিল। অন্ধকারের মধ্যে বিরাট বিরাট লাইট জ্বালিয়ে উদ্ধার কাজ করা হচ্ছিল সেই সময়। আমার মনে আছে সেই সময়টা বর্ষাকাল, 2018 সালে 4 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে, বর্ষাকাল। সেই সময় রাতের অন্ধকারে উদ্ধার কাজ চলেছে। এই জায়গাতেও বেগ পেতে হয় উদ্ধারকারী দলের। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাস, অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস আমার সঙ্গে আছেন। পার্থপ্রতিম বাবু, এখানে এই রকম দুর্ঘটনা কিভাবে ঘটতে পারে? একটা বড় গোডাউন নির্মীয়মান, সেটা এরকম ভাবে ভেঙে পড়তে কখন পারে?
হ্যাঁ, সেটাই সবচেয়ে বিপজ্জনক একটা পরিণতি হলো এই কাঠামোর। কয়েকটা প্রশ্ন যেখানে আমাদের উঠে আসবে স্বাভাবিক। এক হচ্ছে যে এই কাঠামোর ক্ষেত্রে যে আমাদের যে নকশা যেটাকে বলি ডিজাইন ড্রয়িং ডিটেলিং, সেটা অ্যাপ্রুভ ছিল কিনা, মানে কম্পিটেন্ট অথরিটির, যে পুরসভা হোক কেএমসি হোক হোয়াটএভার, এবং যারা কাজ করছিলেন তারা অ্যাডিকুয়েটলি দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ ছিলেন কিনা যারা নির্মাণকারী সংস্থা। 3 নম্বর হচ্ছে এই ধরনের ঘটনা তখন ঘটতে পারে যে যখন, বিশেষত এটা বিম কলামের বাড়ি নয়, এটা আপনারা দেখছেন যে স্টিল ফ্রেম স্ট্রাকচার। তাহলে এই ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে যদি এর আড়াআড়ি সাপোর্ট যেটাকে বলি ল্যাটারাল সাপোর্ট, সেটা যদি দুর্বল হয় বা মাঝখানের যদি কোথাও কোনো কলাম সেটেল করে গিয়ে থাকে, তাহলে আশেপাশের এই গোটা বিস্তীর্ণ অঞ্চলের বিম কলাম সবগুলোই হচ্ছে একসাথে নিয়ে ভেঙে পড়ে। আমার অন্তত ছবিটা দেখে সেরকমই মনে হয়েছে যে মাঝখানের কোনো কলাম, এই কলাম যেটা এর আগে তৈরি হয়ে গেছিল কিন্তু সেটা যথেষ্ট পোক্ত ছিল না। এখন এই পোক্ত যদি না থাকে তার একটা কারণ হতে পারে তার জয়েন্ট ফেল করতে পারে, বিম কলামের জয়েন্ট যদি ওয়েল্ড দিয়ে করে থাকে, অথবা সেই কলামটা সেটেল করে গিয়ে থাকতে পারে, মাটি যদি নরম থাকে এবং সেখানে যদি উপযুক্ত পরীক্ষা না করে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়, অথবা হতে পারে যে নির্মাণ সামগ্রীর মান সেটাতেও হচ্ছে যে কোথাও আপোষ হয়েছে কিনা। ফলে এরকম অনেকগুলো বিষয় পরপর আসতে পারে যে যাতে এরকম একটা কিউমুলেটিভ ফেলিওর, গোটা ঘটনাটা দেখে মনে হচ্ছে আমফান হয়নি, কোনো বড় ভূমিকম্প হয়নি, কিন্তু সব শুদ্ধ ভেঙে পড়ার মধ্যে কি আসলে নির্মাণে বেনিয়ম? হ্যাঁ, দেখুন, একটা জিনিস নির্মাণের ত্রুটি কোথাও ছিল, অ্যান্ড ত্রুটি মানে এটাকে যদি আপনি বলেন বেনিয়ম, নিশ্চিতভাবেই বেনিয়ম। ফলে এখন সেই নিয়মটাকে ধরা ঠিক সময় যদি ধরতে পারা যেত তাহলে বিপর্যয়টা আটকানো যেত। এখন ধরা পড়েনি বলেই হচ্ছে যে ফলে নির্মাণ চলাকালীনও ত্রুটি হতে পারে, বেনিয়ম হতে পারে, এটাও আর একটা সম্ভাবনা। ফলে আমি সবকটা সম্ভাবনাকে খতিয়ে দেখতে বলবো যে বা যারা তদন্ত করছেন তাদের কাছে। কারণ এটা ঠিক যে দিনে দুপুরে এরকম একটা 3 তলা গোডাউন স্ট্রাকচার, এটা হচ্ছে বানানো তাজমহলের মতো কঠিন কোনো কাজ নয়। ফলে সেটা যদি ভেঙে পড়ে তাহলে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। আপনার থেকে আমি কি পয়েন্টস জানতে চাইবো যে পোর্ট ট্রাস্টের জমি লিজ নিয়ে গোডাউন বানানো হয়েছে, এই গোডাউন বানানোর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে মান্যতা দেওয়া দরকার ছিল? আবার বলছি যে এই গোডাউনের যে নির্মাণ কাঠামো, সেই নির্মাণ কাঠামোর যে অ্যাপ্রুভাল বলতে যা বোঝায় সেটা, অর্থাৎ স্ট্রাকচারাল ড্রয়িং ডিজাইন ডিটেইলিং, এটার হচ্ছে অ্যাপ্রুভাল ছিল কিনা। ফলে এটা যদি থাকে তাহলে হচ্ছে যে বোঝা যাবে যে নকশায় আসলে কোনো গলদ ছিল না, এটা এক ধরনের। হ্যাঁ, তো ফলে সেই জায়গাটা হচ্ছে যে একটা। আর সেকেন্ড পার্টটা হচ্ছে তারপরে এই নির্মাণ চলাকালীন যে সিকোয়েন্সটা ফলোড হচ্ছে সেখানে হচ্ছে যে কোথাও কোনো গলদ ছিল কিনা। 3 নম্বর হচ্ছে যারা নির্মাণ করছেন সেখানে কোনো গলদ ছিল কিনা। ফলে সেই তাদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, এই সবটা মিলিয়ে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এছাড়া যদি স্ট্রাকচারাল ফেল যদি হয়, ফেলিওর যেটা হয়, সেই ফেলিওরের সময় অনেকগুলো ফ্যাক্টর যেগুলো আমি একটু আগেও বললাম, তার মেম্বারগুলো স্টেবিলিটি, ল্যাটারাল স্টেবিলিটি, তার ভার্টিক্যাল স্টেবিলিটি, সেগুলো যদি কোথাও বিঘ্নিত হয় তাহলেও হচ্ছে যে এই ঘটনা ঘটতে পারে। পার্থপ্রতিম বাবু, সব নিয়ম যদি মানা হতো ঠিকঠাক তাহলে কি এই ধরনের ঘটনা ঘটতো? না 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 না, সব নিয়ম মানলে নিশ্চয়ই ঘটনা ঘটতো না। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জন্য রুমেলা আরো একবার জানাই, এই ভয়াবহ বিপর্যয় হাইড রোডে একটি বিখ্যাত ব্যাটারি সংস্থার গোডাউন, এই গোডাউনের মালিক শম্ভু বেরা নামে, এবং এই গোডাউন ভয়াবহ বিপর্যয়ে নেমে এলো কয়েকজন শ্রমিকের মাথায়, ভেঙে পড়লো। এখনো পর্যন্ত 13 জনকে উদ্ধার করা হয়েছে, 9 জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ট্রমা কেয়ারে। গোডাউন বিপর্যয় আমাদের অনেক পুরনো ঘটনা মনে করিয়ে দেয় রুমেলা, কিন্তু এবারের এই বিপর্যয়টা একেবারে নদিয়া মুর্শিদাবাদ। একেবারে 2 ঘন্টারও বেশি সময় ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। আমরা দেখেছিলাম ঘটনাস্থলে বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ পৌঁছেছিলেন, পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল পৌঁছেছিলেন, এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে 13 জনকে উদ্ধার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে আর্থ মুভার, গ্যাস কাটার সব দিয়ে উদ্ধার কাজ চলছে। এনডিআরএফ, এসডিআরএফ, সেনা, তাই নয়, নজর মুখ্যমন্ত্রীর এই বিপর্যয়ের দিকে, এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। দেখো, তালাতলার ঘটনায় গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নজর রাখছেন এবং প্রতিনিয়ত রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা সেরে নিচ্ছেন। শুধু তাই নয়, বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা সেরে নিচ্ছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নাম্বারগুলি হলো 1070, দ্বিতীয় নাম্বারটি হলো 8697,
981070। তৃতীয় নম্বরটি হলো 03322143526 এবং চতুর্থ নম্বরটি হলো 03322535185। এই 4টি কন্ট্রোল রুমের নম্বর ইতিমধ্যেই চালু করা হয়েছে। শুধু তাই নয়, বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে ডিজি সিভিল ডিফেন্সকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। বিপর্যয় মোকাবিলা দপ্তরের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকরা তারা পৌঁছেছেন। এনডিআরএফ কে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে, তারাও পৌঁছে যাচ্ছেন। এসডিআরএফ ইতিমধ্যেই পৌঁছেছে ঘটনাস্থলে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত উদ্ধার কার্যের বিষয় নিয়ে তদারকি করছেন, নজরদারি করছেন এবং দফায় দফায় আলোচনা সেরে নিচ্ছেন, তেমনটাই সূত্র মারফত খবর। বেশ, আর যেটা বলছিলাম, এত বড় বিপর্যয় কার দোষে? শম্ভু বেরার দোষে? না কাদের দোষে এত বড় বিপর্যয় নেমে এলো রুমেলা? আজকে শিল্পমন্ত্রী তাপস রায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কাউকে ছাড়া হবে না, এর কড়া তদন্ত হবে। খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা। এইরকম ঘটনা অত্যন্ত সতর্কতার সঙ্গে এই সমস্ত কাজকর্ম করা উচিত। সেটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ, সেটা দেখবে এবং আমাদের দুই মন্ত্রী সেখানে পৌঁছেছেন। যেটা করার সেটা করা হবে। যদি এর পেছনে, এই ঘটনার পেছনে যে বা যারা দায়ী, নিশ্চিতভাবে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারা কি করছিল, কোনো এক্সটেনশন ওয়ার্ক করছিল কিনা বা রেনোভেশন ওয়ার্ক চলছিল কিনা বা নতুন কোনো ওয়ার্ক হচ্ছিল কিনা, আমাদের দুজন মন্ত্রী গেছেন, তাদের সঙ্গে আমি কথা বলবো। দেখো, শহরের বুকে আবারও এরকম বিপর্যয় আর আবারও এত জনের আহত হওয়ার ঘটনা, গুরুতর জখম অবস্থায় ইতিমধ্যে 10 জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তারাতলায় উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। কিছুক্ষণ আগে দেখালাম এনডিআরএফ তারা এসে পৌঁছেছে, এসডিআরএফ এসে পৌঁছেছে, সেনা রয়েছে, ডগ স্কোয়াড নামানো হয়েছে। তার কারণ সময় যত এগোচ্ছে তত কিন্তু সন্ধে নামার দিকে আমরা এগোচ্ছি এবং তারপর যুদ্ধকালীন তৎপরতায় কতটা উদ্ধার কাজ চালানো সম্ভব হবে ইতিমধ্যে সেই নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আর্থ মুভার দিয়ে ইতিমধ্যে আমরা দেখছি সেখানেও উদ্ধার কাজ চলছে, একের পর এক আটকে পড়াদের খোঁজ চলছে। তাদের পরিবার পরিজনরা, কিছুক্ষণ আগে অয়ন তুমি বলছিলে জেলার বিভিন্ন প্রান্তে হয়তো তারা থাকেন, রুটি রুজির টানে তারা এখানে আসেন, আর এখানে এসে এই ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তে হবে। তারা আমাদের সহনাগরিক, তাদেরকে বারবার কেন এভাবে খেসারত দিতে হবে অন্য কেউ বেআইনি নির্মাণ করলে? বলি, পার্থপ্রতিম বিশ্বাস স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বললাম, বেশ কয়েকটি ত্রুটির কথা বললেন, যেগুলো থাকলে পরে এইভাবে বিপর্যয় হতে পারে। আমি সুদীপ্তর কাছে একবার যাই রুমেলা, যে কি মনে করা হচ্ছে, কি বলছেন ওখানকার স্থানীয় বাসিন্দারা, কিভাবে নির্মীয়মান গোডাউনটা নির্মাণ চলছিল, তৈরি হচ্ছিল গোডাউন? সুদীপ্ত কি শুনতে পাচ্ছে? সুদীপ্ত বোধহয় শুনতে পাচ্ছে না এখনো পর্যন্ত। আবার বলছি, পার্থপ্রতিম বিশ্বাস যেগুলো বললেন, অর্থাৎ প্ল্যান ঠিকঠাক ছিল কিনা, প্ল্যান স্যাংশন কিভাবে হয়েছে, স্ট্রাকচারের দিক থেকে ঠিকঠাক মানা হয়েছিল কিনা, এবং তার সঙ্গে সঙ্গে যারা কাজ করছিলেন তারা কতটা দক্ষ, কতটা যোগ্য। আসলে দক্ষ যোগ্য এদেরকে রাখা হয় না, কাজ করানো হয় না। এই সবের ক্ষেত্রে রুমেল আমরা দেখেছি